হিমাচল প্রদেশের একটি অপূর্ব উপত্যকার উদ্দেশ্যে রওনা হয়েছি। পথের শোভা দেখেই কোথায় যেন হারিয়ে গেলাম, অথচ নিজেকে বেশ খুঁজে পাচ্ছি এই দুঃসাহসিক যাত্রাপথে। কথায় আছে প্রতিটি পাহাড়েরই নাকি একটি বলার মতন গল্প রয়েছে, তবে হিমাচলের এই উপত্যকার গল্প একেবারে আলাদা। জায়গাটিতে পা রাখতেই আমার মনে হলো এটা সত্যি নয়, স্বপ্ন। কোনো পাহাড়ে বেড়াতে গিয়ে অপূর্ব জায়গাগুলিকে দেখে আমার মনটা আনন্দে নাচতে থাকে, কিন্তু তিব্বত সীমান্তে ভারতের প্রথম গ্রামে যখন আমি পৌঁছালাম, জায়গাটিকে ছেড়ে যেতে হবে ভেবে মনটা কাঁদতে লাগলো। বারবার ভাবছি আর কোথাও যাওয়ার দরকার নেই, বাদবাকি দিনগুলো এখানেই থেকে যাই। এই অঞ্চলের বিভিন্ন জায়গাতে কাঠকুনি স্থাপত্যশৈলী চোখে পড়ে। মন্দির, ঘরবাড়ি, রাজপ্রাসাদ, এমন অনেক জায়গাতেই এই স্থাপত্য দেখে অবাক হয়ে যেতে হয়। তবে সময় থমকে যায় এই শক্তিপীঠে। কাঠ আর রূপোর এমন সুদক্ষ ও বিস্তারিত কারুকার্য হিমাচলের আর কোথাও দেখা মেলে না। ঘুরতে ঘুরতে একটি অপূর্ব গ্রামে আমি এসে পৌঁছেছি। খ্রিস্টপূর্ব 1000 সালে নির্মিত একটি বৌদ্ধ মঠ এখানে রয়েছে, আর সেটিকে ঠিক যেন পাহারা দিচ্ছে এই বিশাল বিশাল পর্বত শৃঙ্গগুলি। এদের মধ্যেরই একটিতে স্বয়ং বিরাজ করেন দেবাদিদেব মহাদেব, যার নাম কিন্নর কৈলাস। বরফের শৃঙ্গ দিয়ে ঘেরা, প্রশান্তিতে মোড়া, দেওদারের জঙ্গলে ঢাকা, আপেলের বাগান দিয়ে সাজানো, সুতলেজ ও বাষ্পা নদীর কলকল ধ্বনিতে মুখরিত এটি মহাদেবের শীতকালীন আবাস কিন্নর। 13051 নেতাজি এক্সপ্রেস সেদিন রাত 1:35-এর পরিবর্তে ভোর 4টের সময়ে এসে পৌঁছালো চণ্ডীগড় জংশনে। ব্যাগপত্র গাড়িতে গুছিয়ে নিয়ে আমার চালক দেবেন্দ্রজির সাথে গল্প করতে করতে নারকান্দার উদ্দেশ্যে রওনা হলাম। এখান থেকে 167 কিলোমিটার, ঘন্টা 5 সময় তো লাগবেই। কালকা, ধরমপুর ও বোরগ হয়ে যখন আমি সোলান পৌঁছালাম, তখন ভোরের আলো ফুটল। সকালের মিঠে রোদে গা ভাসিয়ে আমরা সিমলার দিকে এগোচ্ছি। সূর্যের কমলা আলো চারিদিকে। আমাদের বাম দিকে পাইনের জঙ্গলের মাঝে টয় ট্রেনের লাইন দেখা যাচ্ছে। সমতলের উষ্ণতাকে ছাপিয়ে প্রথমবারের জন্য চোখে মুখে পাহাড়ের ঠান্ডা হাওয়া এসে পড়ল। আজকের দিনটা শুরু করলাম সিমলার একেবারে কাছের 7200 ফুট উচ্চতায় অবস্থিত প্রায় 300 বছরের প্রাচীন তারা দেবীর মন্দির থেকে, যার নির্মাণ করা হয়েছে অপূর্ব কাঠকুনি স্থাপত্যশৈলীতে। প্রধানত উত্তর ভারতের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন পার্বত্য অঞ্চলে এমন মন্দিরের দেখা মেলে। হিমাচল প্রদেশের ভ্রমণ এমন একটা জায়গা থেকে শুরু হয়েছে যে অনুভূতি প্রকাশ করার যে ভাষা সেটা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর একটা জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি। আমি যেদিকেই চোখ ঘোরাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ের একদম চূড়ায় এখন আমি দাঁড়িয়ে আছি। এই জায়গাটার উচ্চতা হচ্ছে 7200 ফুট। আর আমার পিছন দিকে এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের ওপাশে আর একটা পাহাড় আছে যেখানে পুরো সিমলা শহরটা গড়ে উঠেছে। সেটাও এখান থেকে এত ভালো লাগছে। আজকে যদি পরিষ্কার আবহাওয়া থাকতো তাহলে আমরা এই চারিদিকে ধৌলাধার পাহাড় আর পীর পাঞ্জাল পাহাড়ের যে বরফে ঢাকা শৃঙ্গ সেগুলোকেও দেখতে পেতাম। এত অপূর্ব একটা জায়গা।
এই যে মন্দির আপনারা দেখছেন, এই মন্দিরটা হচ্ছে তারা দেবীর মন্দির। দশম মহাবিদ্যার দ্বিতীয় দেবী তারাকে উৎসর্গ করে এই মন্দিরের নির্মাণ করা হয়েছে। 1766 সালে রাজা ভূপেন্দ্র সেন এই মন্দিরের নির্মাণ করেন। যখন তিনি নির্মাণ করেছিলেন তখন মাটির মূর্তি ছিল, পরবর্তীকালে অষ্টধাতুর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। এই যে মন্দিরটা এখানে আছে, এই মন্দিরটা যে স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে সেটিকে বলা হয় কাঠকুনি স্থাপত্য শৈলী। হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের স্থাপত্য শৈলীর দেখা মেলে। কালকে যখন আমরা ভ্রমণে যাব তখন এই যে স্থাপত্য শৈলী তার সব থেকে সুন্দর যে উদাহরণ হিমাচলে আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। মন্দিরের একেবারে উপরের দিকটায় দেখুন, এখানে যে চালগুলো আছে সেই চালগুলোতে যে পাথরের ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা যে স্লেট পাথরে লিখি ছোটবেলায় চক দিয়ে, সেই পাথরে ব্যবহার করা হয়েছে। আর চালের চারিদিকে কাঠের একটা সরু অংশ ঝুলছে, যখন হাওয়া দিচ্ছে সেগুলো এরকম ঢেউয়ের মতন দুলছে, আর একটা অন্যরকম শব্দ এখানে সেটা সৃষ্টি করছে, যেটা মনকে একদম শান্ত করে তুলছে। তারাদেবীর মন্দির থেকে সিমলা শহরের একেবারে গা ঘেঁষে আমরা রওনা দিলাম নারকান্দার উদ্দেশ্যে। ঘন্টা দুয়েকের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। আর আমার বাম দিকে এই হলো জমজমাট সিমলা শহর। বেলা 11টা নাগাদ নারকান্দার বাজারকে পার করে আমি পৌঁছে গেলাম আমার হোমস্টেতে। নারকান্দাতে আমি ছিলাম হিমালয়ান ইউ হোমস্টেতে। ভাড়া সিজন অনুযায়ী 2 থেকে 2,500 টাকা। চারিদিকে এই ইউ, দেওদার, অ্যাপ্রিকট আর আপেল গাছের বাগান। নারকান্দার বাজারে বাসস্ট্যান্ডের কাছেও অনেক হোটেল রয়েছে, তবে সেখান থেকে 4 কিলোমিটার দূরে এইখানে থাকার একটাই কারণ, শান্তি। আমার হোমস্টের চারিদিকে বেশিরভাগই আপেলের বাগান। শিলাবৃষ্টির কারণে ছোট আপেলগুলির যাতে কোনো ক্ষতি না হয় তাই ছাউনি করে আপেলের বাগানগুলিকে ঢেকে রাখা হয়েছে। আর মাত্র 2 মাস পর, বর্ষার পরেই আপেলগুলি খাওয়ার উপযুক্ত হয়ে উঠবে। গ্রীষ্মের শুরুতে এখন চারিদিকে ঘাসের মধ্যে নানান ফুল ফুটেছে। দুপুরের খাওয়া দাওয়া আমি হোটেলেই সেরে নিলাম। দাম একটু বেশি, তাই ঠিক করেছি রাত্রের খাওয়া দাওয়া নারকান্দার বাজার সংলগ্ন এলাকা থেকে সেরে নেব। খাওয়া দাওয়া সেরে এখানকার আশেপাশের জায়গাগুলিকে ঘুরে দেখব বলে বেরিয়ে পড়লাম। সবার প্রথমে যাচ্ছি মাত্র 5 কিলোমিটার দূরের হাটু মাতার মন্দিরে। রাস্তার চারিদিকে দেওদার গাছের জঙ্গল। স্থানীয় মানুষজন সহ বহু পর্যটক এই পথের শোভা উপভোগ করতে করতে মন্দির পর্যন্ত পদযাত্রা করেন। নারকান্দা সব থেকে উঁচু জায়গায় হাঁটু পিকে আমি পৌঁছে গেলাম। উচ্চতা 11,152 ফুট। আর এই পাহাড়ের চূড়াতেই কাঠকুনি স্থাপত্য শৈলীতে নির্মিত এই অপূর্ব মন্দিরটি এখানে রয়েছে। দেবী কালীরই একটি অবতার হলেন হাঁটু মাতা। এই মন্দিরের চারিদিকে দেওদার, ফার, সিডার ও ম্যাপেলের মতো বিভিন্ন গাছের জঙ্গল। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকে ধৌলাধার এবং পীর পাঞ্জাল পর্বতশ্রেণী তো দেখা যায়, তার সাথে শ্রীখণ্ড মহাদেব এবং যে পথে আমরা যাচ্ছি সেই কিন্নর কৈলাসের পাহাড়ও দেখা যায়। লোকশ্রুতি রয়েছে পাণ্ডবগণেরা তাদের অজ্ঞাতবাসের সময়
এখানে বিশ্রাম নিয়েছিলেন। আর সেই সময় যে উনুনে তারা রান্না করতেন সেটি এখানে এখনও রয়েছে। এই জায়গাটির আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল গ্রীষ্মকালে এই উপত্যকায় বাহারি ফুলের মেলা বসে যায়। সেদিন জায়গাটিকে ছেড়ে আসতে আমার মন চাইছিল না। নারকান্দা বাসস্ট্যান্ড থেকে 16 কিলোমিটার দূরে থানেদারে একটি অপূর্ব লেক রয়েছে, যার নাম তান্নি জুব্বার। এই লেকের জলে চারপাশের প্রতিচ্ছবি দেখে লেকটিকে আয়নার মতো মনে হয়। পাশেই একটি সুন্দর মন্দিরও রয়েছে। এই গ্রামের একরের পর একর জায়গা জুড়ে চলছে আপেলের চাষ। 1916 সালে স্যামুয়েল স্টোকস ভারতবর্ষে প্রথমবারের জন্য বাণিজ্যিকভাবে এখানেই আপেলের চাষ শুরু করেন। তার নামেই এই বাগানগুলির নাম হয় স্টোকস ফার্ম। পরের দিন সকালে নারকান্দাকে ছেড়ে যাওয়ার আগে একটু চারপাশ দেখতে বেরোলাম। সকালের বাঁকা রোদ ঠিক যে দিকটা দিয়ে আসছে সেই দিকটাতেই হাঁটু পিক। এখানে আপেল গাছের সাথে কয়েকটি আখরোট গাছেরও দেখা পেলাম। হিমাচলের কাঠখনিতে নির্মিত ঘর বাড়িও এদিকটায় বেশ কিছু রয়েছে। পথ চলতে চলতে অযত্নে বেড়ে ওঠা একটি অপূর্ব ফুলের গাছ আমার চোখে পড়ল। সুপ্রভাত। স্পিতি ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। আমি এখন আছি নারকান্দায়। অপূর্ব সুন্দর একটা জায়গা। এখানে একটা দিন নয়, এখানে 2 দিন থাকলে মনে হয় ভালো হবে। জায়গাটাকে আরও সুন্দরভাবে উপভোগ করা যাবে। সকাল থেকেই আজকে পাখির কিচিরমিচির। এই দিকটায় তো সব দেওদারের জঙ্গল আর নিচে সব আপেলের বাগান। এখানে সব ওই খুমানি, প্লাম, চেরি এইসবেরও গাছ আছে। যদি সঠিক সময় আপনারা আসেন, মার্চের শেষে বা এপ্রিলে, খুব ভালো ফুল দেখতে পারবেন। তো আজকে আমরা নারকান্দাকে ছেড়ে দিচ্ছি। আজকে একটা নতুন জেলায় আমরা প্রবেশ করছি, হিমাচলের কিন্নরে। রাত্রিবাস করছি সাংলাতে। সাংলার দূরত্ব এখান থেকে 164 কিলোমিটার, ঘন্টা 5-এর রাস্তা। তবে আমরা তো সাইট সিন করতে করতে যাব, বিকাল বা সন্ধ্যা হয়ে যাবে। সাংলা থেকে চিতকুল আবার খুব কাছে, 23 কিলোমিটার, ঘন্টা খানেকের রাস্তা। চলুন, আজকে আর দেরি করছি না। অনেকটা রাস্তাও আছে আর অনেক কিছু দেখাবারও আছে। এখান থেকে কিছুটা যাওয়ার পরে একটা সুন্দর নদীর সাথে দেখা হবে, যার নাম সুতলেজ। চলুন, রওনা হওয়া যাক। দেবেন্দ্রজির সাথে সকাল সকাল বেরিয়ে পড়লাম। পথে দেওদার গাছের সাথে অনেকগুলি নীল কৃষ্ণচূড়া বা গুলমোহর গাছের দেখা পাওয়া গেল। আজকে রাস্তা অনেকটাই। এদিকে আবার সারাহান যাওয়া আসা নিয়ে অতিরিক্ত 30 কিলোমিটার পথ আমাদেরকে চলতে হবে। রামপুর, সারাহান ও কারঝাম হয়ে আমাদের সাংলা পৌঁছাতে হবে। এই স্পিতি ভ্রমণের সমস্ত জায়গার হোটেল ও এই গাড়িটি আমি নিজেই বুকিং করেছি। বেশ কয়েক বছর আগে হিমাচল বেড়াতে এসে এনাদের সাথে আমার পরিচয় হয়েছিল। এনারা 2 ভাই হিমাচলের সমস্ত জায়গায় গাড়ির সার্ভিস দিয়ে থাকেন। এমন ছোট গাড়ির খরচ দিনপ্রতি 3 থেকে 3,500 টাকা, আর বড় 7-8 জনের গাড়ির খরচ দিনপ্রতি 4,500 টাকা। এনাদের কাছে ট্রাভেলার বাসেরও ব্যবস্থা আছে। এই দুজনেরই যোগাযোগ নাম্বার আমি দিয়ে রাখলাম। আপনাদের প্রয়োজন হলে, ভালো লাগলে সব কিছু ভালো করে জেনে তারপর চাইলে বুকিং করতে পারেন। রাস্তার ধারের একটি রেস্টুরেন্ট থেকে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। সকালের দিকে এদিকের বেশিরভাগ খাবারের দোকানগুলোতেই আলুর পরোটা পাওয়া যায়, খারাপ নয়, আর দামও ঠিকঠাক। ব্রেকফাস্ট সেরে আমরা রামপুরের দিকে এগোচ্ছি। নারকান্দা থেকে রামপুরের দূরত্ব 67 কিলোমিটার। খানিকটা যাবার পরেই আমাদের সাথে দেখা হলো তিব্বত থেকে উৎপন্ন হওয়া সুতলেজ নদীর সাথে। আর ওই যে দূরে ঘন জনবসতিপূর্ণ এলাকাটি হলো রামপুর। রামপুরের এই পাহাড়ি এলাকাতে একেবারে রাস্তার পাশেই একটি সুপ্রাচীন রাজপ্রাসাদ রয়েছে। রাজা পদম সিং দ্বারা নির্মিত এই প্যালেসের নাম
পদম প্যালেস। প্যালেসটির অনেকটাই অংশ বর্তমানে একটি বিলাসবহুল হোটেল, তবে বাদবাকি বেশ কিছুটা পর্যটকদের জন্য উন্মুক্ত, আর সেখানে বিনামূল্যে প্রবেশ করা যায়। হিমাচল প্রদেশের উজ্জ্বল স্থাপত্যশৈলীর সাথে তার প্রভাবশালী ইতিহাসের সাক্ষ্য বহন করে এই পদম প্যালেস। হিমাচল প্রদেশে যতগুলি প্রভাবশালী এবং বৃহত্তম রাজবংশ ছিল তাদের মধ্যে অন্যতম হচ্ছে বুসাহার রাজবংশ। এই বুসাহার রাজবংশ এতই সুপ্রাচীন যে মনে করা হয় যে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন থেকে এই রাজবংশের উৎপত্তি হয়েছিল। এই রাজবংশেরই 122তম রাজার নাম হচ্ছে পদম সিং। সেই পদম সিং এর নির্মিত একটি প্যালেসের সামনেই আমরা এখন দাঁড়িয়ে আছি। তার নামেই এই প্যালেসের নাম হয়েছে পদম প্যালেস। এই যে প্যালেসটি আছে খুব বেশি পুরনো নয়, তবে 100 বছরের বেশি পুরনো। 1919 সালে এই প্যালেসের নির্মাণ কাজ শুরু হয়েছিল, আর 1925 সালে এই যে প্যালেসটি আছে তার নির্মাণ কার্য শেষ হয়েছে। প্যালেসের কিছুটা অংশ আমরা দেখতে পাবো, আর কিছুটা অংশ একটা বিলাসবহুল হোটেল। দেখুন, একটা জিনিস, সিমলার একটা অন্য দিক আমি আজকে দেখছি। মানে এই যে নারকান্ডায় আমি ছিলাম সেটাও সিমলা, এখন আমি যে জায়গাটায় আছি এটা রামপুরের এই জায়গাটা এটাও সিমলা। এরপর আমরা যাব সারাহান, তো সারাহানটাও কিন্তু সিমলারই মধ্যে। তারপর থেকে কিন্নর শুরু হবে। মানে সিমলার একটা অন্য জিনিস আমি দেখতে পেলাম, ভালো লাগছে। সাধারণত সিমলায় তো 2 দিন বা 1 দিন আমরা থাকি, তারপর চলে যাই। রামপুর থেকে ঘন্টা খানেকের মতো যাত্রা করে সারাহান পৌঁছে ডান দিকের উপরের রাস্তাটি ধরে আমরা রওনা হলাম ভীমা কালী মন্দিরের দিকে। হিমাচল প্রদেশের সবথেকে সুন্দর মন্দিরে যখন আমরা পৌঁছালাম তখন ভীষণ বৃষ্টি শুরু হয়েছে। মোবাইল, ক্যামেরা, ব্যাগপত্র সমস্ত কিছু জমা দিয়ে মাথায় হিমাচলি টুপি পরে প্রবেশ করলাম মন্দিরে। গতকালই আপনাদেরকে বলছিলাম না, যখন আমি সিমলাতে তারা দেবীর মন্দিরে ছিলাম, যে হিমাচল প্রদেশে কাঠকুনি স্থাপত্য শৈলীতে নির্মিত একটি অপূর্ব সুন্দর মন্দির দেখাবো। এটাই হচ্ছে সেই মন্দির। আমি এখন আছি সিমলা জেলারই সারাহানের ভীমা কালী মন্দিরে। কাঠ আর রূপো দিয়ে নির্মিত যে কারুকার্য এখানে দেখা যায় সেটা হিমাচল প্রদেশের আর কোথাও দেখা যায় না। এই মন্দির অত্যন্ত প্রাচীন, 13শ শতকে এই মন্দিরের নির্মাণ করা হয়েছে। আর এটি হচ্ছে 51 সতীপীঠের অন্যতম। দেবী সতীর বাম কানের অংশটি এখানে পতিত হয়েছে। আর কথিত আছে এইখানে হিমালয়ে যে মুনি ঋষিরা থাকতেন তাদেরকে এখানকার রাক্ষসদের হাত থেকে রক্ষা করার জন্য দেবী কালী ভীমা রূপে অবতীর্ণ হয়েছিলেন, আর সেই থেকেই তার নাম হয় ভীমা কালী। আপনারা যখন মন্দিরে প্রবেশ করবেন তখন আপনাদের এখানকার নিয়ম হচ্ছে এখানকার হিমাচলি যে টুপি সেটি পরে ভিতরে প্রবেশ করতে হবে। আচ্ছা, এখানে ফটোগ্রাফি করা যায় না, মানে ভিতরে ফটোগ্রাফি করা যায় না, তো আপনাদেরকে নিজেদেরকে এসে এখানে সবকিছু সচক্ষে দেখতে হবে। এই চত্বরটিতে একই সাথে প্রধান 2টি মন্দির রয়েছে, যার মধ্যে বাম দিকের মন্দিরটি পর্যটকদের জন্য উন্মুক্ত। সর্বত্রই কাঠের সুদক্ষ কারুকার্য চোখে পড়ছে। মন্দিরের ভিতরের বেশিরভাগ দরজাগুলোতে এবং সিংহাসনগুলিতে খুবই বিস্তারিত রূপোর নকশা দেখা যায়। কোনো রকম পেরেক, চুন, সুরকি বা সিমেন্টের উপাদান ছাড়াই কেবলমাত্র শুকনো পাথর ও দেওদার কাঠের পর্যায়ক্রমিক ও পরস্পর সংযুক্ত স্তরের দ্বারা এই মন্দিরগুলিকে নির্মাণ করা হয়েছে।
দেওয়ালগুলি যত উপরের দিকে উঠতে থাকে পাথরের তুলনায় কাঠের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে, যার ফলে উপরের তলাগুলি হালকা ও আলোকিত হয়। আর ভারী তুষারপাত ও বৃষ্টির থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয় ঢালু কাঠের ও স্লেট পাথরের ছাদের। এই ধরনের স্থাপত্যগুলি একদিকে যেমন জলবায়ু থেকে সুরক্ষিত, অন্যদিকে তেমন যেহেতু কাঠ ও পাথরকে ধাপে ধাপে আন্তঃসংযুক্ত করা থাকে, তাই ভূমিকম্পের সময় এগুলি দুলতে থাকে কিন্তু ভেঙে পড়ে না। এই সুপ্রাচীন হিমালয়ী কৌশল ভীষণ অবাক করার মতো। রামপুর থেকে বাম দিকের এই নিচের রাস্তাটি দিয়ে আমরা সারাহান এসেছিলাম। এবার সামনে কিন্নরের দিকে এগোতে শুরু করলাম। আকাশ বড় কালো। দেবেন্দ্রজিকে আগেই বলেছি আমাকে পাহাড়ের ছোঁয়া থাকবে এমন খাবার খাওয়াবেন, আর ঠিক সেই মতোই আমরা দাঁড়ালাম চটিবালা ধাবাতে। একটি 200 টাকার থালিতে যত খুশি ভুট্টার আটার রুটি বা মাক্কি কি রুটি, পাহাড়ের লাল চালের ভাত, সর্ষের শাক, রাজমা দিয়ে ডাল, ঘরের তৈরি ঘি, গুড়, মাখন আর লস্যি খাওয়া যাবে। লস্যি এখানে গ্লাসে নয়, একটি ভর্তি জগের মধ্যে দেওয়া হয়। কোনো খাবারের দোকানে এমন আপ্যায়ন আমি এর আগে পাইনি। খাওয়া দাওয়া সেরে খানিকটা এগোতেই আমরা কিন্নরে প্রবেশ করলাম। এই হলো কিন্নরের প্রবেশদ্বার। তবে যে প্রবেশদ্বার দেখার জন্য সবাই মুখিয়ে থাকে সেটি এই এলো বলে। এই যে টানেল এখানে আছে, এখানে পাহাড়কে পুরোপুরি কেটে টানেল বানানো হয়নি। এখানে এই পুরো রাস্তাতেই প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এইরকম দেখা যায়। এই দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, কোনো সময় বাঁদিকে খাদ আছে, তো কিছুই নেই, পাথর এরকমও আছে। এই ধরনের টানেলগুলোকে বলা হয় যে হাফ রক টানেল বা অর্ধেক সুড়ঙ্গের পথ। তা এই অঞ্চলের যত দুঃসাহসিক এবং রোমাঞ্চকর রাস্তা আছে তার মধ্যে এই রাস্তাটা অন্যতম। এই রাস্তা দিয়ে কিন্তু বাসও চলাচল করে, ট্রাকও চলাচল করে, তো খুব চোখ কান খোলা রেখে এখানটায় দাঁড়াতে হবে। প্রচুর মানুষ ভিড় করছেন এই জায়গাটায় ছবি তোলার জন্য। 1850 সালে যখন ইংরেজরা, ব্রিটিশ সরকার তিব্বতের সাথে ব্যবসা বাণিজ্য হতো, সিল্ক রুট ছিল, তো সেই সময় এই যাতায়াতের সুবিধার জন্য এই রাস্তাটা নির্মাণ করেছিলেন। এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তাই একটু সাবধানে দাঁড়াতে হবে। 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা এরকম আছে, কিছু কিছু জায়গায় তো একদম মাথার নিচে চলে আসছে পাথরগুলো। এমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আর এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে সুতলেজ নদী। এই রাস্তা ধরে সামনের দিকে কিছুটা যাওয়ার পরই রাস্তার পাশে একটি মন্দির আসে, তারান্ডা মাতার মন্দির। এমন মন্দির আমরা এর আগেও পেয়েছি। জানি না কেন দেবেন্দ্রজি খুব ভক্তি ভরে এখানে পুজো দিলেন। এখান থেকে রওনা হবার পরই রাস্তা দেখে আমি শিউরে উঠলাম। বাম দিকে গভীর খাদ, মাথার কিছুটা উপরে এবড়ো খেবড়ো পাথর ঝুলে রয়েছে, আর তীব্র হাওয়ায় মনে হচ্ছে যেন আমাদের গাড়িটিকে এবার উড়িয়ে দেবে। এমন রাস্তা এই ভ্রমণে আমরা আরও অনেকবার পেয়েছি, কিন্তু এমন গভীর খাদ আর এত তীব্র হাওয়া আর পাইনি। দেবেন্দ্রজির প্রার্থনার কারণ এবার বুঝতে পারলাম। এখন গ্রীষ্মকাল,
জুন মাসে এদিকে সূর্যাস্ত হতে হতে 7:30 বেজে যাচ্ছে। এই সামনের রাস্তাটি সোজা চলে যায় কলপায়। কারছাম ড্যামের পাশ দিয়ে সুতলেজ নদীর ব্রিজকে পার করে আমরা ডান দিকের সাংলা যাওয়ার রাস্তা ধরলাম। ঠিক এখানেই সুতলেজ নদীর সাথে বাষ্পা নদী এসে মিশেছে। আমরা ঠিক করেছি কালকে যখন এই পথে ফিরব তখন ড্যামটিকে ভালো করে দেখে নেব। সাংলাতে আমি ছিলাম হোটেল প্যারাডাইসে, সাংলা বাজার থেকে 300 মিটার দূরে একটু শান্ত জায়গায়। ভাড়া দিনপ্রতি 2300 টাকা। পরিষ্কার পরিচ্ছন্নতা, গরম জল বা অন্য কোনো কিছু নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। সাংলার বাজারে বেশ কিছু কেনাকাটার আর খাবারের দোকান রয়েছে, তবে রাত্রি হয়ে যাওয়ায় আর বেরোলাম না। আমার হোটেলেই খাওয়া দাওয়া সেরে নিলাম। দাম ঠিকঠাকই ছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমবারের জন্য সাংলাকে দেখলাম। হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। প্রথম দেখাতেই আমার মনে হলো এটা সত্যি নয়, যেন কোনো ছবি দেখছি। আপেল বাগানের মাঝ দিয়ে বরফের চূড়া উঁকি দিচ্ছে। দূরে দেওদারের ঘন জঙ্গল, আর তাতে খুব সামান্য ঘরবাড়ি। আর উপত্যকার একেবারে মাঝ দিয়ে বয়ে চলেছে বাষ্পা নদী। আমার মনে হলো এখানেই কয়েকটা দিন থেকে যাই, আর কোথাও যাওয়ার দরকার নেই। সুপ্রভাত। স্পিতি ভ্রমণের আজকে তৃতীয় দিন। আমি এখন আছি কিন্নর জেলার সাংলাতে। গতকাল সন্ধেবেলায় আমি এখানে এসে পৌঁছেছি। পাশেই আমার হোটেল। বেশ সুন্দর একটা লোকেশন। এই চারিদিকে সব আপেল গাছ আর দুদিকে সব ভ্যালি, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে বাষ্পা নদী। একদম ছবির মতন সুন্দর। গতকাল বৃষ্টি হয়েছে তো নিচের দিকে, আর এই দিকে সব স্নোফল হয়েছে, ওই জন্য পাহাড়ের সব চূড়াতে বরফ রয়েছে। ওইদিকে সব একদম তাজা বরফ। চারদিকটাতেই পাহাড়, আর পাহাড়ের উপরে সব বরফ আছে। ওদিকটাতেও পাহাড়, এদিকটাতেও পাহাড়। কিন্নর কৈলাস পাহাড়ের কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে। আর কামরু ফোর্ট আমার এখান থেকে 2 কিলোমিটারেরও কম। কেউ যদি চায় হেঁটেও যেতে পারে, 30 মিনিটের মতন সময় লাগে। অতটা সময় হবে না আজকে হাঁটার মতন। আজকে আমরা এখন এখান থেকে যাচ্ছি চিতকুল। চিতকুলের দূরত্ব 23 কিলোমিটার, 1 ঘন্টা 10 মিনিটের মতন সময় লাগবে। তারপর আমরা আবার এই পথেই ফিরে আসব। ফিরে এসে ফোর্ট দেখে চলে যাব কলপাতে। কলপা যাওয়ার জন্য আমাদেরকে আবার পিছনের রাস্তা ধরতে হবে। যে পথ দিয়ে এসেছিলাম সেই রাস্তাই ধরবো। ধরে ওই যে ওখানে কারছাম ওয়াংতু যে ড্যামটা আছে ওখান থেকে আর একটা রাস্তা সামনের দিকে চলে যায়। 45 কিলোমিটার 50 কিলোমিটারের মতন এখান থেকে রাস্তা আছে। ঘন্টা 2-1 মতন সময় লাগবে। তা আমরা তো সাইট সিন করবো, আরও বেশ কিছু দ্রষ্টব্য দেখব। দেখে আমরা চলে যাব কলপাতে আমাদের হোমস্টেতে। এখন এই চিতকুল যাচ্ছি। চিতকুলের যে রাস্তাটা, যেহেতু একদম সীমান্ত, চীন বা তিব্বত যাই বলুন, তো সীমান্ত লাগো একটা গ্রাম, ভারতের প্রথম গ্রাম আমরা দেখতে যাচ্ছি। সেই জন্য না, ওই কারণে ওই জায়গাটাতে জনবসতি কম বলে এত সুন্দর নির্মল পরিবেশ। আর ওখানে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে রাকছাম। ওই গ্রামটাও বড় সুন্দর। যদি পারি আজকে, যদি একটু সময় পাই, তাহলে ওখানেও একটু দাঁড়াবো। চলুন রওনা হওয়া যাক। চারপাশটা একটু দেখে ব্রেকফাস্ট করে রওনা হয়ে যাই চিতকুলের উদ্দেশ্যে। সাংলা থেকে ব্যাগপত্র গুছিয়ে আজ একটু তাড়াতাড়িই রওনা হলাম, কারণ এই পথে সরু আর খারাপ রাস্তা। যত বেলা বাড়ে ততই গাড়ির ভিড় এই পথে বাড়তে থাকে। বাটসেরি, রাকছাম, মাস্ত্রংয়ের মতো বিভিন্ন অপূর্ব গ্রাম এই পথে পড়বে। আর তার সাথে এইসব গ্রামগুলিতে স্বল্প সংখ্যায় হোটেল ও ক্যাম্পেরও ব্যবস্থা রয়েছে। 1 বা 2 দিন যদি এখানে থাকা যায় তাহলে সেটি আজীবন মনে থেকে যাবে। এই জায়গাটি হিমাচলে
এখনো পর্যন্ত দেখা সব থেকে সবুজ, পরিচ্ছন্ন, নির্মল আর অপূর্ব। সেই যখন থেকে সাংলায় এসেছি, বাঁশপা নদীকে কাছ থেকে দেখার জন্য মনটা ছটপট করছিল। চিৎকুল গ্রাম থেকে খানিকটা এগোলেই সীমান্ত, সেখানেই নদীর কাছে যাওয়ার রাস্তা পেয়ে আর থাকতে পারলাম না। এমন স্বচ্ছ নীল আকাশ, বরফে ঢাকা শৃঙ্গ, ধূসর পাহাড়, সবুজের গালিচা, বয়ে চলা নদী আর এতটা শান্তি, এমনটা এর আগে কখনো পাইনি। মনে মনে ভাবছি, সময়টা থমকে গেলে মন্দ হয় না। এত অপূর্ব লাগছে এই জায়গাটা, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়ের মাথায় সব বরফ। বিশেষ করে এই জায়গাটা এত ভালো লাগছে। আর এইখান থেকেই রাস্তা চলে গেছে একদম ভারত তিব্বত বা ভারত চীন সীমান্তে। আমার পাশে এই যে নদীটা আছে, এই নদীটাই হচ্ছে বাঁশপা নদী। এই নদীটা এখান থেকেই উৎপত্তি হয়। এখানে এই তিব্বত সীমান্ত, ভারত তিব্বত সীমান্ত থেকে উৎপত্তি হয়। ওই যে আমরা গতকাল এসেছিলাম সন্ধেবেলায়, কারছাম ওয়াংতু যে ড্যাম, সেখানে গিয়ে সুতলেজ নদীর সাথে মিশে গেছে। এই নদীর যে জলের যে আওয়াজটা সুরের মতন লাগছে, একটা ভীষণ সুন্দর। চিৎকুল গ্রাম আরেকটু কাছে ছিল, চিৎকুল গ্রামকে ফেলে আমি একটু এদিকটায় আসলাম যাতে নদীর একদম কাছে এসে পৌঁছাতে পারি। আর এই বরফে ঢাকা পাহাড়টা দেখা যাচ্ছে এইখান থেকে, সেই জন্য এখানটায় দাঁড়িয়ে গেলাম। নদীটার কাছে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম চুপচাপ, কেমন একটা যেন মনটার ভেতরে লাগছে। আমি এত পরিশুদ্ধ একটা আবহাওয়া খুব কম পেয়েছি। একবার গঙ্গোত্রী গিয়েছিলাম গোমুখের কাছে, সেখানে পেয়েছি। আর এইখানটায় এই জায়গাটার উচ্চতা কিন্তু বেশ ভালো, 11,320 ফুট। ভারতবর্ষের প্রথম গ্রাম, অনেকে শেষ গ্রামও বলেন সীমান্তে যেহেতু, সেই প্রথম গ্রামে এখন আমি দাঁড়িয়ে আছি। এখানে যে গ্রামটা আছে, এই গ্রামটাতে কাঠকুনি স্থাপত্যশৈলীতে নির্মিত ঘরবাড়ি দেখা যায়, মন্দির দেখা যায়। একটা খুব সুন্দর মন্দিরও আছে, কাথি দেবীর মন্দির, সেটা দেখব। এখন এখানে একটুখানি দাঁড়াই। দিল্লিতে যে আইআইটি আছে, তার একটা পরিশীলনে দেখা গেছে যে ভারতবর্ষের সব থেকে পরিশুদ্ধ বিশুদ্ধ বাতাস এই চিৎকুল গ্রামেই রয়েছে। সত্যি মানে শুধুমাত্র রোডটা একটু খারাপ বলে একটু ধুলো আছে, না হলে একদম সব পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একটুও পলিউশন নেই। এত সুন্দর এই জায়গাটা। আমি ফিরে এলাম চিৎকুল গ্রামে। হাতে গোনা কয়েকটি সুপ্রাচীন ঘরবাড়ি নিয়ে এই গ্রাম। পর্যটকদের জন্য বেশ ভালো থাকার ব্যবস্থা রয়েছে। বেশিরভাগ ঘরবাড়িগুলি প্রাচীন কাঠকুনি স্থাপত্য শৈলীতে নির্মিত। আবার এরই মধ্যে স্কুল, পোস্ট অফিস, চাষের জমি, দোকানপাট সবই কিছু রয়েছে। পথ চলতে চলতে একটি জায়গায় ভোজপত্রের কাঠ দেখতে পেলাম। এই অঞ্চলে বিভিন্ন জায়গায় এই গাছের দেখা মেলে। প্রাচীনকালে এই গাছের কাগজের মতো ছালের ব্যবহার করে সংস্কৃত ভাষায় পাণ্ডুলিপির রচনা করা হতো। এখনও অনেক ক্ষেত্রে মন্ত্র লেখার কাজে এর ব্যবহার হয়।
ধীরে সুস্থে এই অপূর্ব গ্রামটিকে দেখতে দেখতে আমি এগোতে লাগলাম একটি 500 বছরের প্রাচীন মন্দিরের দিকে। এত প্রাচীন একটা জায়গা, আর এখানে সব প্রাচীনতার যে ছাপ রয়েছে চতুর্দিকে, ভীষণ ভালো লাগছে। এই সামনে একটা রাস্তা চলে গেছে, এটাই সেই প্রাচীন সিল্ক রুটের একটা অংশ। এটাই ছিল সেই রেশম পথ যেখান থেকে ভারতের সাথে তিব্বতের ব্যবসা বাণিজ্য চলতো। আমার পিছন দিকে এই যে মন্দিরটা আছে, এটা হচ্ছে মাছি দেবীর মন্দির। চিৎকুল গ্রামের মধ্যে এই মন্দিরটা, অনেকে চিৎকুল মাতার মন্দিরও বলে। তাই এই যে মাছি দেবী আছেন, ইনি হলেন দেবী পার্বতীরই একটি রূপ। যখন তিনি হিমালয়ের পাহাড় থেকে এই গ্রামে আসেন, সেই সময় এই গ্রাম ভীষণ সমৃদ্ধ হয়ে ওঠে। তারপরে এখানে যে প্রাকৃতিক দুর্যোগ হতো, সেগুলো থেকেও এই গ্রাম সুরক্ষিত হয়। সেই কারণে এই মন্দির ভীষণ ভীষণ পবিত্র এখানকার মানুষজনের কাছে। আর এর পিছন দিকে মানে এখানে নিচে আরও একটা মন্দির আছে, দুটো মন্দির নিয়েই একটা মন্দির। নিচের যে মন্দিরটা সেটা বেশি সুন্দর, তবে এই যে মন্দিরটা, এই মন্দিরটা বেশি প্রাচীন, আর সেই প্রাচীনতার দিক থেকে দেখতে গেলে বেশি সুন্দর। এর উপরে ওঠা যেত, কিন্তু এখন বন্ধ আছে। কাঠকুনি স্থাপত্য শৈলী এখানে চতুর্দিকেই ছড়িয়ে আছে। শুধুমাত্র মন্দির নয়, এখানকার ঘরবাড়িগুলিও একটা করে স্তর পাথরের, তারপরে কাঠের। ভীষণ প্রাচীন প্রাচীন ঘরবাড়ি এখানে আছে। খুব শান্তি আছে এই জায়গাটায়, দারুণ ভালো লাগছে। আমরা এবার সাংলার দিকে ফিরতি পথ ধরলাম। বেলা বাড়ার সাথে সাথে গাড়ির সংখ্যা বাড়ছে আর যানজটেরও সৃষ্টি হচ্ছে। আর ঠিক সেই কারণেই কিছুটা যাওয়ার পরপরই আমরা মিনিট 15 মতো দাঁড়িয়ে যাচ্ছিলাম। দেবেন্দ্রজিকে দেখলাম মনে মনে কি যেন বিড়বিড় করছেন। এই হলো সাংলার বাজার, বেশ জমজমাট। এই দোকানগুলির দাম কিন্তু ঠিকঠাক। বাজারে আমি একটু নেমে ঘোরাঘুরি করতে করতে একটি জামা কিনলাম, আর তারপর রওনা হলাম পাহাড়ের উপরে অবস্থিত বুসাহার রাজাদের রাজধানী কামরুর উদ্দেশ্যে। কামরু গ্রামের অলি গলির মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। রাস্তার দুধারে আপেলের বাগান। একটি বাঁক ঘুরতেই দেখলাম পাহাড়ের একেবারে চূড়ায় কাঠ আর পাথর দিয়ে তৈরি একটি বিশাল বাড়ি। ওটাই কামরু দুর্গ। প্রায় 300 মিটার দূর থেকে আপেল বাগানের মাঝ দিয়ে আমি হাঁটা শুরু করলাম দুর্গের দিকে। ওই যে ফোর্ট। এরপর থেকে গাড়ি আর যাবে না। রাস্তা সামান্য চড়াই, তবে এই রাস্তায় আমি যত উপরের দিকে উঠছি এক অন্য সাংলা আমার চোখে ধরা পড়ছে। রাস্তার প্রতিটা বাঁক আমাকে ক্যামেরা বন্দি করতে বাধ্য করছে। আচ্ছা, আমি সাংলা থেকে বেশ কিছুটা উপরে আছি। সাংলা 8,500 ফুটের মতন, আর এইটা 1000 ফুট আরও বেশি, 9,500 ফুটের কাছে আমি দাঁড়িয়ে আছি। গাড়ি কিছুটা নিচে নামিয়ে দিল, তারপরে আমি পায়ে হেঁটে টুকটুক করে যাচ্ছি ফোর্টটাকে দেখতে। ফোর্টের কাছে চলে গেলে এত বিশাল, সেটাকে আর মানে ধরা যাবে না। তাই জন্য দূর থেকে বেশ সুন্দর একটা জায়গা দেখে এখানটা দাঁড়ালাম। আর মনে হচ্ছে কি এখানটা দাঁড়াই কিছুক্ষণ, এত সুন্দর। বহু প্রাচীন একটা ফোর্ট এটা। মনে করা হয় যে পাণ্ডবগণেরা এর যে প্রথমবারের যে নির্মাণ সেটা করেছিলেন, তারপর বহুবার পুনর্নির্মাণ হয়, সংস্কার হয়। তা এখন বর্তমান যে ফোর্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা প্রায় 1000 বছরের পুরনো। 7 তলা এই ফোর্ট। নিচে 2টি তলা পাথরের, আর বাদবাকি 5টি তলা হচ্ছে কাঠের।
নিচের দিকে বলা যেতে পারে ভিতের মতন একটা অংশ আছে, সেই 2 তলা, সেটা আন্ডারগ্রাউন্ডে কিছুটা আছে, তো ওটা ভিত বলা যেতে পারে। আর উপরেরটা হচ্ছে কাঠের, দারুণ সুন্দর। এই যে ফোর্টটা আছে, এই ফোর্টে 33 কোটি দেবদেবীর পুজো করা হয়, যার মধ্যে বদ্রীনারায়ণ আর কামাক্ষী দেবী বা কামাখ্যা দেবী হচ্ছে অন্যতম। সেই আসাম থেকে কামাখ্যা দেবীর মূর্তি এখানে আনা হয়েছে। সংস্কৃত ভাষায় কোটি শব্দের অর্থ কিন্তু ওই সংখ্যার কোটি নয়, কোটি মানে হচ্ছে প্রকার বা শ্রেণী। দুর্গের প্রবেশদ্বারের কাছে পৌঁছানোর জন্য আমাকে 40টি সিঁড়ি পার করতে হলো। প্রবেশদ্বারটির কাঠের কারুকার্য দেখার মতো সুন্দর। পাশেই আরও একটি ছোট্ট দরজা রয়েছে। জুতো খুলে, মাথায় হিমাচলি টুপি পরে আর কোমরে কাপড়ের গছি বেঁধে আমি ভিতরে প্রবেশ করলাম। এটাই এখানকার নিয়ম। কোনো ধরনের চামড়ার বস্তু নিয়ে বা মাংস খাওয়ার পর এই দুর্গের ভিতরে প্রবেশ করা যায় না। চত্বরটিতে প্রধান 2টি মন্দির রয়েছে, একটি শ্রী বদ্রীনারায়ণের আর একটি মা কামাখ্যা দেবীর। মন্দিরগুলির বিপরীত দিকেই দুর্গের অবস্থান। একবার দেখলেই বোঝা যায় যে দুর্গটি কতটা প্রাচীন। প্রাচীনতা এর প্রতিটি খাঁজে খাঁজে। এই প্রাচীনতা আর পবিত্রতার কথা মাথায় রেখেই সর্বসাধারণের এই দুর্গের ভিতরে প্রবেশ নিষেধ। নজরদারির জন্যই যে এই দুর্গটিকে এতটা উঁচুতে নির্মাণ করা হয়েছে সেটা এখান থেকে 4-5 দেখে বেশ ভালোই বুঝতে পারছি। আর এখান থেকে দেখা দৃশ্য কখনো ভোলার মতো নয়। আজকে সাংলা থেকে কল্পা যাওয়ার সময় দিনের আলোয় এই পথের প্রকৃতি দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। গতকাল যখন এই পথে এসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাষ্পা নদীর জল এখানে দারুণ স্বচ্ছ। 2টি গ্রাম কারচাম আর ওয়ান্তু থেকেই সুতলেজ নদীর ওপর নির্মিত এই জলবিদ্যুৎ প্রকল্পের নাম করা হয়েছে কারচাম ওয়ান্তু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এখানে 1091 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। আর ঠিক এখানেই সুতলেজ ও বাষ্পা নদী এক জায়গায় মিলিত হয়েছে। প্রধান রাস্তায় এসে রাস্তার ধারের একটি ধাবাতে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। এ পথে আমিষের তুলনায় নিরামিষ খাবারের দোকানের সংখ্যাই বেশি। এই থালিটির দাম 180 টাকা। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা রেকংপিওর উদ্দেশ্যে রওনা হলাম। কিন্নর জেলার সদর দপ্তর হলো রেকংপিও। পথ চলতে চলতে লক্ষ্য করছি ধীরে ধীরে পরিবেশের রুক্ষতা বাড়তে শুরু করেছে। ডান দিকে গভীর খাদের নিচ দিয়ে বয়ে চলেছে সুতলেজ নদী। রেকংপিও বেশ জমজমাট একটি শৈল শহর। বাজার থেকে বাম দিকের রাস্তা ধরে আমাদের আরও মিনিট 15 যেতে হবে। আমাদের গন্তব্য কল্পা। কল্পায় পা রাখার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত হয়ে গেলাম এখানকার পর্বত শৃঙ্গগুলিকে দেখে, যাদের মধ্যে বেশিরভাগেরই উচ্চতা 18,000 ফুটেরও বেশি। রালদাং, জোরকান্দেন ও চোখাসরাঙের মতো বিভিন্ন শৃঙ্গ এখানে রয়েছে। তবে সবথেকে উল্লেখযোগ্য কিন্নর কৈলাস, যার উচ্চতা 19,849 ফুট। আর ঠিক সেখানেই রয়েছে 79 ফুট লম্বা একটি খাড়া প্রাকৃতিক শিবলিঙ্গ। তবে পড়ন্ত বেলায় এখন সবই মেঘে ঢাকা। ব্যস্ত জমজমাট রাস্তা দিয়ে আমি রওনা হলাম কল্পার বৌদ্ধ মঠের দিকে। চারিদিকে অসংখ্য হোটেল, হোমস্টে আর দোকানপাট। পুরো গ্রামটি আপেল বাগান দিয়ে ঢাকা। এই আপেল চাষি
এখানকার মানুষদের প্রধান জীবিকা। কল্পা গ্রামের উচ্চতা প্রায় 10,000 ফুট। এখানে বৌদ্ধ ও হিন্দু ধর্মের সংমিশ্রণকে অনুসরণ করা হয়। এই কারণে এই অঞ্চলের মন্দিরগুলিতে হিন্দু ও বৌদ্ধ ধর্মের উভয় দেবতাদেরই পূজা করা হয়। ভগবান বুদ্ধের 1 লক্ষ ছবিকে একত্রে বলা হয় হবু লানকা। এটাই এই মনাস্ট্রিরও নাম। বিখ্যাত অনুবাদক লোচোয়া রিনচেন জাংপো তার জীবদ্দশায় খ্রিস্টপূর্ব 958 থেকে 1055 সময়কালে যে পবিত্র 108টি মনাস্ট্রি নির্মাণ করেছিলেন, তারই মধ্যে অন্যতম এই হবু লানকা বৌদ্ধ মঠ। এই কল্প মনাস্ট্রির পাশেই একটি প্রাচীন মন্দির রয়েছে, নারায়ণ নাগিনী মন্দির। মা কালী, লক্ষ্মী ও সরস্বতী হলেন এইখানের আরাধ্য দেবী। প্রাচীনতার নিদর্শন এই মন্দির চত্বরের চারিদিকে ছড়িয়ে রয়েছে। মন্দিরগুলির প্রাচীন কাঠখনি স্থাপত্যশৈলী দেখে বাকরুদ্ধ হয়ে যেতে হয়, আর তার সাথে উপরি পাওনা চারপাশের অপূর্ব দৃশ্য। আজ হাতে আর বেশি সময় নেই। সূর্য পশ্চিম আকাশে একেবারে ঢলে গেছে। আমি দ্রুত রওনা দিলাম রোঘি গ্রামের উদ্দেশ্যে। দূরত্ব মাত্র 5 কিলোমিটার, ওই মিনিট 15 মতন সময় লাগবে। যাত্রাপথে একটি ভীষণ খাড়া পাহাড়ের ঢালের দেখা পেলাম, নাম রোল্লা ক্লিফ। তবে এখন আর এখানে দাঁড়াবার সময় নেই। আকাশ পরিষ্কার হচ্ছে, সূর্যাস্তের রক্তিম আলোয় এখানকার সব কয়টি পর্বত শৃঙ্গ লালে মাখামাখি। হন্তদন্ত হয়ে রোঘি গ্রামে যখন পৌঁছালাম, আমার চোখের সামনে দেবাদিদেব মহাদেবের শীতকালীন আবাস, কিন্নর কৈলাস। नमः शिवाय। शिव शंकराय शुद्धाय नीलकंठाय धीमहि भक्तवांछितदातारं नमः कैलासवासिने। नमः सद्गुणदेवाय त्रिपुरान्तका। আজ সন্ধ্যা হয়ে যাওয়ায় রোঘি গ্রামে ইচ্ছা মতো সময় কাটাবার সুযোগ হলো না। হাঁটতে হাঁটতে একটি সুন্দর মন্দিরের সামনে আমি হাজির হলাম। হিমাচলের কাঠখনি স্থাপত্যগুলি নিয়ে আর নতুন কিছু বলার নেই। মনে হয় চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে দেখতেই থাকি। এই গ্রামেও বেশ কয়েকটি জায়গায় থাকার ব্যবস্থা রয়েছে। কল্পার থেকেও এই জায়গাটি আরও বেশি শান্ত। তবে এখানে শান্তি যেমন আছে, তেমনি বাজারহাট, দোকানপাট সেই সবের কিছু দেখা পেলাম না। আজকে কল্পা আর রোঘি গ্রামের মাঝামাঝি জায়গায় একটি হোটেলে রাত্রিবাসের ব্যবস্থা করেছি। আগামীকাল আমি পা রাখছি স্পিতি উপত্যকায়। সেই স্পিতির গল্প থাকছে পরের ভিডিওয়।